হ্যালো, ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। আর তার সাথে রোজকার মতো জানাই সবাইকে অনেক অনেক অভিনন্দন আর অনেক অনেক শুভেচ্ছা। তো দেখো বন্ধুরা, রোজকার মতো আজকেও তোমাদের জন্য দুটি গল্প নিয়ে এসেছি। একটি হলো মায়ের আর একটি হলো বাবার। তো বাবার গল্পটা দেখো, এত করুণ। তো সত্যি গল্পটা শুনলে মন খারাপ তো হবেই, আর চোখে জলও চলে আসবে। এই হলো আজকের জামানায় সন্তানদের কর্তব্য। তো তোমরা গল্পটা শুনলে বুঝতে পারবে। আমার হয়তো কম বলা হয়ে যাচ্ছে। আর একদিকে দেখো মায়ের কি অবস্থা। মা বাবারা এত বোঝা হয়ে গেছে সন্তানদের কাছে, তো এর বলার মতো ভাষা নেই। মানে এই কথা বলার মতো ভাষা নেই। এত খারাপ লাগে মা বাবাদের জন্য। সত্যি জানি না এরপরে আরও কি মা বাবাদের জন্য অপেক্ষা করছে। আর কিছু অপেক্ষা করার নেই অবশ্য, যা এখনই দুর্দশা দেখতে পাচ্ছি এর থেকে আর কি করুণ অবস্থা হতে পারে। তো গল্প দুটো তোমরা শুনলেই বুঝতে পারবে, আর তোমাদেরও মন খারাপ লাগবে। কিন্তু মন খারাপ লাগলে তো কিছু করার নেই। গল্প তো গল্প না, বাস্তবকে তুলে ধরেছে। তো দেখো আজকের গল্প। অংশু বাবা, আমায় 1,000-5 টাকা পাঠাতে পারবি? তোর মার শরীরটা আজ 2-3 দিন ধরে অনেক খারাপ। পেটে খুব ব্যথা আর চোখেও ঠিক দেখতে পাচ্ছে না। ডাক্তার দেখাতে হবে। অংশু বলল, বাবা আমি বললাম তো আমার কাছে টাকা নেই। এখন মাসের শেষ, হাত একদম ফাঁকা। তাছাড়া বাড়ি ভাড়া, মুন আর দীপের স্কুলের টাকা জমা দিতে হবে। আমার কাছে একদম টাকা নেই। সবসময় টাকা টাকা করে ফোন করবে না তো, বলে ফোন কেটে দেয় অংশু। এদিকে রমাদেবী মানে অংশুর মা বলে, আমার কিচ্ছু হয়নি, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? আমি এমনি ঠিক হয়ে যাব, ডাক্তার দেখাতে হবে না, বলে চোখের জল মুছতে থাকে। অংশুর বাবা রমেশবাবু রমাদেবীকে বলে, আমি দেখছি কোথাও থেকে টাকা ধার পাওয়া যায় নাকি। এই বলে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। রমাদেবী অনেক কষ্ট করে ভাতে ভাত করে বিছানায় শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর রমেশবাবু বাড়ি ফিরে এলেন আর বললেন, আমি কিছু টাকা পেয়েছি, আজ বিকেলে যাব ডাক্তার দেখাতে। টাকা কোথায় পেলে তুমি? রমেশবাবু বলেন, পেয়েছি, পরে বলবো তখন। বিকেলে ডাক্তারবাবু রমাদেবীকে দেখে বললেন, পেটে টিউমার আছে আর এটা লাস্ট স্টেজ, খুব তাড়াতাড়ি অপারেশন করতে হবে, তা না হলে রমাদেবীকে বাঁচানো যাবে না। এই শুনে রমেশবাবু আবার ওনার ছেলে অংশুকে ফোন করলেন টাকার জন্য। তখন অংশু বলল, বললাম তো বাবা আমার কাছে টাকা নেই, তুমি আর এটা নিয়ে ঘ্যান ঘ্যান করো না তো, ফোন রাখো, আমি ব্যস্ত আছি, বলেই ফ্রেন্ডদের নিয়ে মেতে ওঠে অংশু। এরপর রমেশবাবু কি করবেন খুঁজে পাচ্ছেন না। অনেকের কাছে টাকা ধার চাইলেন, কিন্তু কেউ দিতে রাজি হলো না। এর আগে রমেশবাবু রক্ত বিক্রি করে টাকা এনে ডাক্তার দেখিয়েছে। এখন অপারেশন করার জন্য অনেক টাকার প্রয়োজন, যা শরীরের সব রক্ত বিক্রি করলেও হবে না। এক সন্ধ্যায় রমাদেবী আর রমেশবাবু দুজন বসে খুব কান্না করতে থাকে আর ভাবতে থাকে কত কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন, সাধ্যের বাইরে গিয়েও ছেলে শখ আহ্লাদ পূর্ণ করেছেন, আর সেই ছেলে আজ। এরপর সকালে রমেশবাবু দেখেন রমাদেবী আর নেই, মারা গেছেন। রমেশবাবু রমাদেবীকে বুকে জড়িয়ে ধরে পাগলের মতো কান্না করতে থাকে। হঠাৎ করে অংশুর ফোন বেজে উঠল। অংশু দেখল বাবা ফোন করেছে।
তাই সে ফোনটা দেখে কেটে দিল, এই ভেবে যে বাবা নিশ্চয়ই আবার টাকা চাইবে। আবারও ফোনটা বেজে উঠতে অংশু রেগে বলতে লাগলো, আমি কতবার বলবো আমার কাছে টাকা নেই, আর টাকার জন্য আমাকে বারবার ফোন করবে না। এই শুনে রমেশবাবু বললেন, আমি টাকার জন্য ফোন করিনি, আমি শুধু এটাই বলবো বলে ফোন করেছি যে তোর মা আর বেঁচে নেই, আর এটা তোর মায়ের শেষ ইচ্ছে ছিল তার মৃত্যুর খবরটা যেন তোকে জানাই। আর হ্যাঁ বাবা, তোকে কষ্ট করে আসতে হবে না, তুই ওইখানে থাক, তোকে ছাড়া তোর বন্ধু বান্ধব থাকতে পারবে না। স্টেশনের এক কোণে বসে গান গাইছে বছর 75-এর বৃদ্ধা। পরনে ধুলোমাখা একটা সাদা শাড়ি, পায়ে সেফটিপিন মারা একটা হাওয়াই চপ্পল। একভাবে সেই সকাল থেকেই গেয়ে চলেছে কত কালজয়ী সব গান। ব্যস্ত শহরে কেউ দাঁড়িয়ে শুনে খুচরো টাকা ছুঁড়ে যাচ্ছে। হঠাৎ একটা দূরপাল্লার ট্রেন স্টেশনে এসে থামলো। বৃদ্ধা তখন সুর ধরেছে, বিধাতার কাছে শুধু কেঁদে বলে যাই, দুঃখ ছাড়া তব কাছে কিছু কি গো নাই। আরে দেখো ওই ঠাকুমাটা কি দারুণ গাইছে, কি সুন্দর সুর। সত্যিই তো একদম লতা মঙ্গেশকরের মতো গলা ভাই। দাঁড়া, সামনেই বসে আছে, ডাক দিয়ে একটু, ঠাকুমা ও ঠাকুমা এদিকে এসো একবার। কে কে ডাকে? ও তোমরা? হ্যাঁ বলো, তুমি গান করো? হ্যাঁ, সে তো রোজই করি এখানে। তুমি এই স্টেশনেই থাকো? হ্যাঁ, আর কোথায় থাকবো, এই ধুলোমাখা স্টেশন চত্বরই তো আমার বাড়ি। কিন্তু তোমার আসল বাড়ি, তোমার ছেলে মেয়ে তারা? আমার কাছে তো মস্ত 3তলা বাড়ি, একটা ফ্ল্যাট, 2 ছেলে, 2 বৌমা, নাতি নাতনি ভরা সংসার। এত কিছু থাকতে তুমি এখানে কেন আজ? আমার ছেলে আমাকে নিয়ে কোথায় যেন একটা যাবে বলল। ও হ্যাঁ, মনে পড়েছে, বারাণসী। ছেলেকে নিয়ে সেই ছোটবেলায় আমি আর ওর বাবা ঘুরতে যেতাম, কত জায়গায় ঘুরেছি। তারপর ছেলে বড় হওয়ার পর আর কোথাও যাওয়া হয় না। তাই ছেলেটা সেদিন আমাকে বলল যে আমাকে নিয়ে ঘুরতে যাবে। কই তোমার ছেলে? ছেলে? ওই তো আমাকে এখানে আমার এই জিনিসপত্রগুলো নিয়ে বসতে বলে গেছে। হ্যাঁ, তো কোথায় কে জানে, কখনো মনে হয় হারিয়ে গেছে, কখনো মনে হয় এই তো এলো বলে। হারিয়ে যায়নি বলো? না না, হারাবে কেন, এখনো তো ছোটই আছে ও, অল্পেই রেগে যায়, বৌমার সঙ্গে ঝগড়া করে দুম করে ঘর থেকে বেরিয়ে যায়। কি যে করি একে নিয়ে। তো তুমি ভিক্ষা করছো কেন? বাড়ি যাও। বাড়ির ঠিকানাটা ঠিক মনে নাই, এই বুড়ো বয়সে কি যে হয়। আর ভিক্ষা কই করছি, আমি টাকা জমাচ্ছি, একদিন আমার অনেক টাকা হবে, আর ছেলে বউকে আমার ঘরে এনে রাখবো। আমি টাকা জমাচ্ছি, যেদিন আমার অনেক টাকা হবে, সময় কেনার মতো টাকা, সেদিন কিছু সময় কিনবো। ছেলেটা বড্ড ব্যস্ত, কাজের চাপে আমার সাথে কথা বলার সময়ই পায় না। বৌমা কিছু বললে ওর মনে থাকে না। তুমি কিন্তু অসাধারণ গান গাও ঠাকুমা, ভাগ্য তোমার সব কিছু কেড়ে নিলেও অপূর্ব এক গলা দিয়েছে। এই শিল্পকে এই ধুলোমাখা স্টেশনে বাঁচিয়ে রাখার জন্য সত্যি তোমাকে কুর্নিশ। কি যে বলো ভায়া, ভাগ্য কিছু কাড়েনি, ছেলেটা আমাকে এখানে বসতে বলেছে, এই আসবে দেখো। আমি তো এমনিই গাই, তবে হ্যাঁ, সবাই তোমাদের মতো এমন কদর কিন্তু করে না। এই ফলটা রাখো ঠাকুমা, না খেয়ে গাইবে কিভাবে? এটা খেয়ে একটু জল খাও। তোমরা সত্যি ভালো মানুষ গো। এই টাকাটা রাখো, হারমোনিয়ামটা সারিয়ে নিও এটা দিয়ে। যাক, তবে কেউ তো আমার হারমোনিয়ামটার কদর করলো, এটাই অনেক গো বাবা। তোমরা খুব ভালো থেকো। তুমিও গান গেয়ে যাও, শিল্পীর কদর খুব কম মানুষই বোঝে। তুমি হলে সেই শিল্পী যে সব হারিয়েও লড়ে যায়। ট্রেন হুইসেল বাজিয়ে স্টেশন ছাড়িয়ে যেতে লাগলো। বৃদ্ধার মুখে আজ বড় তৃপ্তির হাসি। দূর থেকে কোন এক সভায় মাইকে কেউ ভাষণ দিচ্ছে। আজ 8ই মার্চ, আন্তর্জাতিক নারী দিবস। ঘরের মা, বোন, স্ত্রী সবাই সেই প্রেমময়ী মহামায়ার অংশ। অন্নপূর্ণা, মা